স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মর্মান্তিক খবর, ভয়ঙ্কর খবর, এমন খবর যা গোটা দেশ গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, এত বড় বিমান দুর্ঘটনা এই পর্যায়ে গিয়ে, যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি উড়ে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, খুব কম দেখা গিয়েছে। অত্যন্ত বড় খবরের দিকে আমরা টানা নজর রেখেছি। এয়ার ইন্ডিয়া 171 যে বিমানটি ভেঙে পড়েছে, বোয়িং 787 মডেলের যে বিমানটি, সেই বিমানটির প্রথম ছবি আমি দেখাই কিশলয়ের অগ্নিবাণে। আজকে আরও একবার দর্শকদের দেখাই সেই মর্মান্তিক ছবি, কিন্তু এটা দেখাচ্ছি কেন বারবার, কারণ এই ঘটনা, এই ভয়ঙ্কর ঘটনা আর হয়তো খুব কমই দেখা গিয়েছে। দেখুন বিমানটি প্রথমে উড়ে আসছে। স্থানীয় মানুষ ফোনে কেন রেকর্ড করছেন, কারণ এত নিচ দিয়ে বিমান উড়ে যায় না। বিমানটি পড়ে যাওয়ার মতো অবস্থায়, বলা হচ্ছে 600 থেকে 800 ফিট অব্দি নেমে এসেছিল বিমানটি। প্রতি মিনিটে 400 ফিট করে নামছিল বিমানটি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল, এবং সেখানে গিয়ে বিস্ফোরণ হয়। পরের ছবিটা দেখাচ্ছি, যেখানে বিমানটি ভেঙে পড়ে সেই জায়গাটি হচ্ছে পরপর, ওখানে আবাস রয়েছে, বাড়ি রয়েছে, বিল্ডিং রয়েছে, এবং সেখানে একটি হোস্টেল ছিল, একটি হসপিটালের জুনিয়র ডক্টররা থাকতেন বলে খবর পাওয়া যাচ্ছে। সেই বাড়িগুলি দাউ দাউ করে জ্বলে ওঠে। ভাবতে পাচ্ছেন, 1,26,000 লিটার তেল নিয়ে যাওয়া একটি বোয়িং 787 বিমান এয়ার ইন্ডিয়ার, সেটি ভেঙে পড়ে বিস্ফোরণ হয়ে যায়, এবং তার ফলে গোটা এলাকাটা দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করে। পরের ছবি, কিভাবে দমকল ওখানে আগুন নেভানোর কাজ করছে, যেখানে বিমানের ধ্বংসাবশেষ, এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় বিমানের ধ্বংসাবশেষ, আর পিছনের বাড়িটা দেখুন কালো হয়ে গিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে ইম্প্যাক্ট অর্থাৎ ধাক্কাটা কতটা জোরে ছিল, বিস্ফোরণটা কতটা জোরে ছিল। স্থানীয় মানুষ যেমন ছুটে এসেছেন, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল, প্রত্যেকে, মেডিকেল টিম, এয়ারপোর্টের টিম, পুলিশ, সবাই সেখানে পৌঁছেছে, এবং সেখানে দেহগুলিকে বের করা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ছবি, দমকল ভিডিও 3 আহমেদাবাদ থেকে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছে, কিন্তু দুঃখের খবর, মর্মান্তিক খবর, পুলিশ কমিশনার জানাচ্ছেন যে কেউ বেঁচে থাকার আশঙ্কা খুব কম, প্রায় নেই বললেই চলে। কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, এবং সেই পরপর ছবিগুলো দেখাচ্ছি। এই ছবিটা হচ্ছে যারা এয়ারপোর্টের ভিতরে ছিলেন, তারা এয়ারপোর্টের যে কাঁচ, যে গ্লাস, সেই গ্লাস থেকে দেখছেন। প্রথমে দেখাচ্ছে সেই বিস্ফোরণের ছবিটা, ভেঙে পড়ার সময় আগুন ধরে যায় সেই ছবি, ভিডিও 4 আহমেদাবাদের, যেই সময় সেই ভয়ঙ্কর বিস্ফোরণ, মনে হচ্ছে কোনো নিউক্লিয়ার বিস্ফোরণ হলে যেমন একটা মাশরুম ক্লাউড ওঠে, অর্থাৎ একটা মাশরুমের মতো আকারে আগুন জ্বলে ওঠে, ধোঁয়া ওঠে, সেই রকম ভয়ঙ্করভাবে একটি বিস্ফোরণ ঘটছে এত বড় বিমানটি যখন ভেঙে পড়ছে। এবং এই ভয়ঙ্করভাবে ভেঙে পড়ার পরের ছবিগুলো আরও একবার দেখুন, কিভাবে উদ্ধার কাজ চলছে, নিয়ে যাওয়া হচ্ছে দেহগুলিকে, এবং দেহগুলি যেগুলি বের করা হচ্ছে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ওখানে পুলিশ কমিশনার বলছেন যে বেঁচে থাকার আশঙ্কা খুব কম, নেই বললেই চলে। মনে হচ্ছে আর কেউ বেঁচে থাকার মতো পরিস্থিতিতে নেই যারা ওই বিমানে ছিলেন, কারণ ওই বিমানটি ধ্বংস হয়ে, এক্সপ্লোশন হয়ে, বিস্ফোরণ হয়ে সবাই পুড়ে, একদম দেহগুলির অবস্থা কি, যেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, একদম পুড়ে গিয়েছে। এবং গোটা এলাকাটা দেখুন, পাশের বিল্ডিংটা দেখুন, বিল্ডিং এর ভিতর আগুন জ্বলছে, এটা বিল্ডিং এর ভিতর আগুন জ্বলছে, এই বিল্ডিং এর ভিতর থেকে দেখা যাচ্ছে ওখানে আগুন জ্বলছে এবং ধোঁয়া বেরোচ্ছে, বাইরে বিমানের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এখান থেকে দমকল কর্মীরা চেষ্টা করছেন আগুনটা নেভাতে, অর্থাৎ যে বাড়িগুলো ছিল, আশপাশের যে বিল্ডিংগুলো ছিল, সেই বিল্ডিংগুলো দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করে। কেন জ্বলবে না? শোনা যাচ্ছে 1,26,000 লিটার জ্বালানি নিয়ে এই বিমানটি আকাশে উড়েছিল, কারণ তার যাওয়ার কথা ছিল কোথায়? লন্ডনে। তো এই লম্বা পথ পাড়ি দিতে এই বিরাট বিমান বোয়িং 787, সবচেয়ে বড় বিমানগুলির মধ্যে একটি, সেই বিমানটি, এবং তার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। সেই ছবি দেখাচ্ছি কিভাবে গোটা বিল্ডিং জ্বলছে দাউ দাউ করে, এবং ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, একদম কালো শুট যেটাকে বলে, কালো ধোঁয়া বেরোচ্ছে, এবং দমকল সেই আগুন নেভানোর কাজ করছে। টানা সেই কাজ চলছে, দুষ্কর কাজ।
হসপিটালের ভেতরে ছবি একবার দ্রুত দেখাই দর্শকদের। ত্রিশলার অগ্নিবাণে পর পর ছবি, লেটেস্ট ছবিগুলো দর্শকদের দেখাচ্ছি। গোটা দেশের দর্শক আজকে এই ছবিগুলো দেখছেন। যেভাবে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে যারা আহত কিংবা নিহত, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের উদ্ধার করা হচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং দ্রুত হসপিটালের ভেতর পুড়ে গিয়েছেন, শরীর পুড়ে গিয়েছে সেই এবং শুধুমাত্র সেই বিমানের ভেতর থাকা তো নয়, সূত্র মারফত জানা যাচ্ছে আশপাশের যে বিল্ডিংগুলো ওখানেও আহত নিহতের সংখ্যা হতে পারে। আমরা দেখেছি একটি ছবি, সেটাও পরবর্তীকালে দেখাবো কিভাবে আশপাশের বিল্ডিংগুলোর মধ্যে প্লেনটি ঢুকে যাওয়ার অংশ, সেই ছবি দেখিয়েছি। এই মুহূর্তে পরের ছবিটা দেখাবো। যে কথা বলছিলাম, বিল্ডিং এর ভিতরে বিমানের অংশ ঢুকে গিয়েছে, অর্থাৎ ইম্প্যাক্টটা ভাবুন, যে ইম্প্যাক্টের সময় বিল্ডিং ভেঙে গিয়েছে বিমানের একটি অংশ। এবং আমরা এক্সপার্টদের সাথে কথা বলবো এগুলো কোন অংশ তারা বলবেন, কিন্তু সেই অংশগুলো বাড়ির ভেতর ঢুকে গিয়েছে। এই দেখুন বিমানের একটি অংশ, এই জায়গায় বিমানের একটি অংশ, এই বাড়ির ভেতর ভেঙে ঢুকে গিয়েছে ইম্প্যাক্টের ফলে, অর্থাৎ গোটা বাড়িটা ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং বিমানের এই গোটা অংশটা দেখুন, এখান থেকে ওই পর্যন্ত গোটা বিমানের সম্ভবত টেল এন্ড ওটা গোটা ঢুকে গিয়ে বাড়িটা ধ্বংস হয়েছে। তারপরের ছবি, ছড়িয়ে ছিটিয়ে বিমানের ধ্বংসাবশেষ এদিক ওদিক পড়ে রয়েছে এবং বাড়ির মধ্যে ঢুকে রয়েছে বিমানের লম্বা লম্বা বেশ কয়েকটি যন্ত্রপাতি অংশ এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে বিমানের বিভিন্ন অংশ পড়ে রয়েছে একটি বাড়ির ছাদের মধ্যে। বিমানের সম্ভবত ইঞ্জিন, ওটা আমি এক্সপার্টদের জিজ্ঞেস করে আরও বিশদে জানতে চেষ্টা করব। এবং বিমানের চাকা, বিমানের ইঞ্জিন, বিমানের অন্যান্য অংশ, বিমানের চাকাটিও দেখা যাচ্ছে সেখানে, সেগুলি টুকরো টুকরো হয়ে বাড়ির বিভিন্ন অংশে ঢুকে গিয়েছে। এমন ভয়ঙ্কর ছবি, বিমানটি টুকরো টুকরো হয়ে তার অংশগুলো এক একটি বাড়ির ভিতর ঢুকে গিয়েছে। এরম ভয়ঙ্কর দুর্ঘটনা এ যাবৎকালে বহুদিন হয়তো ঈশ্বরের কৃপায় দেখা যায়নি, কিন্তু আজকে এই দুর্ঘটনা দেখার পর গোটা দেশ শিউরে উঠেছে, গোটা পৃথিবী শিউরে উঠেছে। এবং আরও ছবি পরপর দেখাবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তের অত্যন্ত বড় একটা ব্রেকিং নিউজ উঠে এসছে। বড় ব্রেকিং নিউজ, ত্রিশলার অগ্নিবাণে গতকালই দুর্ঘটনাগ্রস্ত বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। গতকাল দুর্ঘটনাগ্রস্ত বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। লন্ডনে উড়ানের সময় ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ বিমানটি যখন লন্ডন থেকে দিল্লি আসছিল তখন লন্ডন থেকে আহমেদাবাদ আসছিল, সেই সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রায় 1.5 ঘন্টা দেরিতে ওড়ে বিমানটি। লন্ডন থেকে দিল্লি আসছিল বিমানটি, অর্থাৎ ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসছে। লন্ডন থেকে দিল্লি যখন এই বিমানটি আসছিল সেই সময় এই বিমানে যে বিমানটি ক্র্যাশ করেছে তার মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল। প্রায় 1.5 ঘন্টা লেটে বিমানটি ওড়ে, কারণ সেই যান্ত্রিক ত্রুটিগুলিকে ঠিক করতে হয়। অর্থাৎ বিমানটির মধ্যে যান্ত্রিক ত্রুটি ছিল, তার জন্য অলরেডি বিমানটি লেটে উড়েছিল। এর আগের বার যখন বিমানটি উড়েছিল লন্ডন থেকে দিল্লি, এবং সেই একই বিমান আজকে আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল, যেই সময় বিমানটি ভেঙে পড়ে সেই বিমানটির কথাই বলছি। অত্যন্ত বড় খবর, কোথাও গাফিলতি রয়েছে কিনা পরবর্তীকালে তদন্তে জানা যাবে, কিন্তু এই ইনফরমেশন বা তথ্যটা অত্যন্ত জরুরি যে এই বিমানের টেকনিক্যাল স্ন্যাগ বা যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল এবং সেই কারণে বিমানটি এর আগের বার যখন টেক অফ করছিল লন্ডন থেকে তখন 1.5 ঘন্টা দেরিতে টেক অফ করে। অত্যন্ত বড় খবর, 1.5 ঘন্টা দেরিতে বিমানটি উড়েছিল যখন লন্ডন থেকে যাচ্ছিল দিল্লি, এর আগের ফ্লাইট, অর্থাৎ একই বিমানটি ঠিক তার আগের যে উড়ান নিচ্ছিল সেই উড়ানের সময় টেকনিক্যাল স্ন্যাগ বা যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এই একই বিমানটি ভেঙে পড়ে। এটাকে এড়ানো যেত কিনা এক্সপার্টদের জিজ্ঞেস করব, আর খানিকক্ষণের মধ্যেই আমরা এক্সপার্টদের কাছে যাব, জিজ্ঞেস করব যেটা এড়ানো যেত কিনা। আরও কয়েকটা নতুন ছবি দর্শকদের দেখাই ত্রিশলার অগ্নিবাণে। এই মুহূর্তে আরও ছবি উঠে আসছে, আরও ছবি উঠে আসছে। বহুতলে আটকে রয়েছে বিমানের ডানা এবং অন্যান্য অংশ একটি বহুতলের মধ্যে ঢুকে গিয়েছে। এয়ার ইন্ডিয়া 171 বোয়িং 787 হচ্ছে মডেলের নাম। সেই বিমানটি
একটি ডানা অংশ, যন্ত্রাংশ এবং অন্যান্য এবং চাকা সম্ভবত একটি বহুতলের মধ্যে ঢুকে আছে, কিছু অংশ গাছের ওপর, এবং ব্লাস্ট করার পরে বিস্ফোরণ হওয়ার ফলে পরে বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। সেই টুকরো অংশগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং এতটাই তীব্রভাবে আঘাত করে বিল্ডিংগুলোতে যে বিল্ডিংগুলো ক্র্যাক হয়ে ভেঙে গিয়ে বিল্ডিংয়ের ভেতর ঢুকে যায়। ইম্প্যাক্টটা এতটা জোরে হয়েছে যে সেই বিল্ডিংগুলোর মধ্যে ক্র্যাক হয়ে যায়, ফাটল ধরে যায়, বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যায় অনেকগুলো এবং দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই ছবিগুলো অত্যন্ত মর্মান্তিক, চাঞ্চল্যকর এবং গায়ে শিহরণ জাগানোর মতো একটি বিমান। সেই যাত্রীগুলোর কথা আমরা ভাবছি, যাত্রীদের কথা আমরা ভাবছি যারা ভিতরে ছিলেন, তাদের জন্য তাদের আমাদের প্রার্থনা রয়েছে। আমরা প্রতি মুহূর্তে প্রার্থনা করছি তাদের জন্য, তাদের পরিবারের জন্য, কিন্তু তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা যেই মুহূর্তে বিমানটি ভেঙে পড়ছে ভাবলেও গায়ে শিহরণ দিচ্ছে। বিমানটি টুকরো টুকরো হয়ে যায়, বিমানের বিভিন্ন অংশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এইবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাত্রীদের জিনিস। সেই ছবিটা দেখাচ্ছি কিশলয় অগ্নিবাণে। 10 নম্বর ভিডিও, পরপর ভিডিও আমরা মার্ক আউট করে করে নাম্বারিং করে করে দেখাচ্ছি। এই দেখুন লাগেজ, যে লাগেজগুলো আমরা যখন বিমানে যাত্রা করি আমরা নিজেদের লাগেজ জমা দিয়ে দিই, সেই লাগেজ চলে যায় বিমানের যেখানে লাগেজ কম্পার্টমেন্ট সেখানে রাখা থাকে। সেই লাগেজগুলোর বেশ কিছু লাগেজ বের করে আনা হচ্ছে। সেই কম্পার্টমেন্ট সহ সমস্ত বিমানটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কিছু লাগেজ এখনও অক্ষত অবস্থায়, প্রায় অক্ষত অবস্থায় সুটকেসগুলো রয়েছে বা সেই ট্রাভেল ব্যাগগুলো রয়েছে, সেগুলোকে বার করা হচ্ছে। যাত্রীদের জিনিসপত্র কিছু কিছু যেগুলো রয়ে গেছে, একটি কালো ব্যাগ দেখতে পাচ্ছি আমি, ট্রলি ব্যাগ, যে ব্যাগগুলো নিয়ে বিমানে লোকে ট্রাভেল করে। ব্যাগটা এখনও তালা লাগানো রয়েছে, যে যাত্রী যাচ্ছিলেন তিনি লক করে রেখেছিলেন সেই ব্যাগটি, কালো ব্যাগটি। এই ব্যাগটির মালিককে আমার জানা নেই, ভেতরে নিশ্চয়ই ছিলেন তিনি, এই মুহূর্তে তার কি অবস্থা জানা নেই, কিন্তু তার ব্যাগটি এই মুহূর্তে দেখা যাচ্ছে। মর্মান্তিক ছবি, শিহরণ জাগানো ছবি। এবং তারপরের ছবি, যে হোস্টেলের কথা বলছিলাম, একটি হোস্টেল ছিল, ওখানে জুনিয়র ডক্টররা ছিলেন, ওখানে একটি মেডিকেল কলেজের হোস্টেল। সেই ক্যান্টিনের ভিতরে বিমানের অংশ ঢুকেছে এবং লক্ষ্য করুন টেবিলে থালা রয়েছে, গ্লাস রয়েছে, কিছু খাওয়ার রয়েছে। অর্থাৎ ক্যান্টিনে বসে সেই সময় ছাত্ররা, জুনিয়র ডক্টররা কিছু খাচ্ছিলেন। বিমানটি ক্র্যাশ হয় এবং ক্যান্টিনে সেই বিমানের অংশ ঢুকে যায়। এবং সেই ছবি দেখাচ্ছি যেখানে ক্যান্টিনের ভেতরে বিমানের অংশ ঢুকে গিয়েছে এবং ক্যান্টিনে তার পরবর্তীকালে গোটা ক্যান্টিনটি ভেঙে গিয়েছে, বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপর কি পরিস্থিতি সেই ছবিও দেখা যাচ্ছে। এরপরে আমরা যাব আমাদের অতিথির কাছে যারা রয়েছেন, আমরা এক্সপার্টদের কমেন্ট নেব। তার আগে ছবিগুলো দেখাচ্ছি পরপর কিশলয় অগ্নিবাণে। এই ছবি দেখে গায়ে শিহরণ হচ্ছে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মলয় দত্ত, প্রাক্তন জেনারেল ম্যানেজার এটিসি কলকাতা বিমানবন্দরের। যে এটিসি রয়েছে আমি জানি তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন সেই সময়। স্যার, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। মলয়বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আমি একদম ভেঙে ভেঙে জানতে চাইছি স্যার, এবং এটিসির অংশটা যেহেতু আমরা জানি যে আমি কানে পিসিআরকে বলবো অডিওটা বন্ধ করতে, যেহেতু পাইলট বারবার রিকোয়েস্ট করছিলেন এটিসিকে, আমরা শুনছি যে তিনি মেডে কল দিয়েছিলেন, তিনি বলেছিলেন থ্রাস্ট হচ্ছে না। এই পরিস্থিতিতে স্যার একদম প্রথম থেকে শুরু করি, প্রাথমিকভাবে এটিসির কাছে এই ইনফরমেশন এলো, তারপর এটিসির কি করণীয় ছিল স্যার? পাইলট যখন কোনো বিপদে পড়ে তখন সে আমাদের যে প্রসিজিওর আছে সেই অনুযায়ী যে ফ্রেজোলজিটা ইউজ করার আছে সেটার নাম হচ্ছে মেডে। যখনই সে পাইলট বলবে তার মানে সে ভীষণ রকমভাবে বিপদের মধ্যে পড়েছে এবং তাকে সব রকম হেল্প করা তো এটিসির দায়িত্ব। তো যখন নাকি মেডে, এখানে আমি যে প্রতিবেদনে দেখলাম যে একবারই সে মেডে কল করেছিল, মেডে কল করার পরে এটিসির যা করণীয় সেটা করার মতো সুযোগ এটিসি পায়নি, কারণ রেসপন্স দেওয়ার আগেই প্লেনটা মাটিতে পড়ে গেছে। তার মানে পাইলট নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে ঠিকভাবে প্লেনটা উড়ছে না, এবং সেটা বুঝতে পেরে যখন দেখছে যে ওর কাছে আর কিছু করণীয় কিছু পাচ্ছে না, তখন বাধ্য হয়ে মেডে কলটা করেছিল। কিন্তু মেডে কল করার পরে ও যে সাহায্য পেতে পারত সেই সময়টা
পাওয়া যায়নি, তার আগেই এয়ারক্রাফটটা ক্র্যাশ করে গেছে। স্যার, এখন মেডের ব্যাপারে হচ্ছে যে মেডে কিন্তু লাস্ট রেসর্ট, যে মেডে কল করেছে মানে ওর কাছে আর কোনো উপায় নেই, ও এখন সব রকমভাবে সবার কাছ থেকে সাহায্য চাইছে এবং সাহায্য করার জন্য সবার আগে এটিসি সাহায্য করবে ওকে, কিন্তু সেই সময়টা পাওয়া যায়নি। এই ক্ষেত্রে সেটা ঘটার এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেছে যে এটিসি রেসপন্ড করার আগেই প্লেনটা ক্র্যাশ করে গেছে। স্যার, কলকাতা এটিসি এক প্রকার আপনার হাতে গড়া বলা যেতে পারে। এই মুহূর্তে যে এটিসি রয়েছে সেই এটিসির এই রূপটা এক প্রকার আপনার হাতে তৈরি। স্যার, আমি একদম বেসিকভাবে যেহেতু দর্শক যারা সাধারণ দর্শক অত টেকনিক্যালিটি বোঝে না স্যার, আমার প্রশ্ন হচ্ছে এটিসিকে পাইলট বললেন মেডে আমার ফ্লাইটে থ্রাস্ট হচ্ছে না বা ফ্লাইটটা ওপর দিকে উঠাতে পারছি না, হয়তো সম্ভবত এটাই বলতে চেয়েছিলেন। এরপর এটিসির করণীয়টা কি ছিল? যদি সময় পাওয়া যেত কিভাবে কি করা যেত সেই মুহূর্তে? যদি সময় পাওয়া যেত, স্যার আপনি বলছেন সময় পাওয়া যায়নি, যদি পাওয়া যেত বাঁচানোর কি কোনো সম্ভাবনা ছিল স্যার? না, এই পাইলটের কনভারসেশনটা করলেও খালি ওই মেডে অবধি ছিল। তারপরে যেটা আপনি বললেন ওটা আপনি ভেবে নিচ্ছেন যে হয়তো ওটা বলতে চেয়েছিল। এখন ও কি বলতে চেয়েছিল সেটা তো স্পেকুলেশন। ও কিন্তু বলেছে অনলি মেডে বলার মানে হচ্ছে যে ও ভীষণ রকম বিপদে পড়েছে। এখন বিপদে পড়ার পরে যখন নাকি এটিসি জানতে পারলো যে ও একটা মেডে কল দিয়েছে, মেডে কল দেওয়ার পরে এটিসির করণীয় অনেক কিছু আছে, কিন্তু সেটা করার আগে সবার আগে হচ্ছে যে পাইলটের সিচুয়েশন, এয়ার সিচুয়েশনটাকে জানতে হয়। সেটা তো পাইলটকে জিজ্ঞেস করতে হবে যে ও কি চাইছে, হোয়াট ইজ হিজ ইন্টেনশন। ওর ইন্টেনশনটা যেরকম জানবে, যেমন এই সব ক্ষেত্রে কি হয় অনেক সময় টেক অফের পরে আমরা দেখেছি যে অনেক এয়ারক্রাফট ইঞ্জিন প্রবলেমের জন্য বা বার্ড হিটের জন্য ফিরে আসে, রানওয়েতে আবার ফিরে আসে। তো সেক্ষেত্রে ও যদি বলতো যে আই ওয়ান্ট টু কাম ব্যাক টু রানওয়ে, তাহলে এটিসি সেই মতো তাকে ডিরেকশন দিত এবং অন্যান্য পরিষেবা যেটা নাকি এয়ারপোর্টে চলছে সেই এয়ারপোর্টের অন্যান্য সব পরিষেবা বন্ধ করে ওকেই টপ প্রায়োরিটি দেওয়া হতো। কিন্তু এক্ষেত্রে তো সেই সুযোগটা পাওয়া যায়নি। ওর যে এক্স্যাক্টলি কী প্রবলেমটা হয়েছে সেটা ও বলতে পারেনি। ও বলতে পারেনি বলে এটিসিও আর সেই সুযোগটাও পায়নি, তার কারণ তার আগেই প্লেনটা ক্র্যাশ করে গেছে। ঠিক স্যার, রিপোর্ট অনুসারে উনি দুটো শব্দ বলতে পেরেছিলেন, নো থ্রাস্ট, প্লেন নট টেকিং লিফট। এইটা উনি বলেছিলেন কোট আনকোট করে, সংবাদ মাধ্যমে আমরা দেখছি রিপোর্ট আসছে নো থ্রাস্ট, প্লেন নট টেকিং লিফট উনি বললে তারপর ক্র্যাশ হয়েছে। এর মানে কি স্যার? না, যখন নাকি এয়ারক্রাফট টেক আপ করলো, টেক আপ করার পরে তো এয়ারক্রাফটটা উঠবে, মানে হি উইল রিকোয়ার দ্য লিফট, প্রপার লিফট, মানে সে তো নিচ থেকে উপর দিকে ওঠার ক্রমশ উঠবে এবং সেই ওঠার জন্য ওর একটা থ্রাস্ট দরকার। সেই থ্রাস্টটা ও যদি পেয়ে যায় তাহলে অটোমেটিক্যালি প্লেনটা আস্তে আস্তে ওপর দিকে উঠবে। তো সেটা যদি ও বলে থাকে যে নো থ্রাস্ট, তার মানে ইঞ্জিনে ওকে সহযোগিতা করছিল না, ইঞ্জিনে সেই পাওয়ারটা ছিল না। এখন টেক আপ করার সাথে সাথে হঠাৎ ইঞ্জিনের এরকম একটা অবস্থা কেন হবে সেটা তখনই জানা যাবে যখন আমরা ডিটেল ডিএফডিআর যেটাকে বলে, ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার, ডিএফডিআরটা যখন পাওয়া যাবে তার মধ্যে ইঞ্জিন প্যারামিটারগুলো পাওয়া যাবে। তো সেটা তো ব্ল্যাক বক্স উদ্ধার হবে, ব্ল্যাক বক্স থেকে ওটাকে বার করা হবে, ডিএফডিআরটাকে ডিকোড করা হবে, তবে জানা যাবে যে তখন সিচুয়েশানটা কি হয়েছিল যে ও থ্রাস্ট পাচ্ছে না কি কেন পাচ্ছিল না। আর এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হতে পারে, যেটা অনেকেই ভাবছে যে ও কি কোনো কিছু অবস্টাকলের সাথে ধাক্কা খেয়েছিল, সেই সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটা একটা থাকছে। কিন্তু যে ভিজুয়ালগুলো সব কটা চ্যানেলই দেখাচ্ছে সেই ভিজুয়ালে কিন্তু দেখা যাচ্ছে যে ও কোনো অবস্ট্রাকশনকে হিট করেনি। হিট করলে কি হতো, ও যে ফ্লাই করছে সে ফ্লাইটা নড়বড়ে হয়ে যেত, মানে ব্যাংকিং করতো বা ওর আবার একটু ড্রপ করে যেত, সেসব কিছু হয়নি। ও স্মুথলি ফ্লাই করে তারপর পড়ে গেছে। এই পড়ে যাওয়াটাকে বলে স্টল করা। স্টল মানে হচ্ছে এয়ারক্রাফটের সেই পরিমাণ স্পিড ছিল না, যার জন্য ছিল না বলেই ও স্টল করে গেছে, মানে পড়ে গেছে। এবং এই যে পড়ে গেছে, এই পড়ে যাওয়াটার মানেই হচ্ছে ইঞ্জিন ওকে সাহায্য করেনি। দুটো ইঞ্জিন আছে, দুটো ইঞ্জিন থেকে ও যে সাহায্যটা পেতে পারত সেটাও পায়নি। এবং যখনও বুঝতে পেরেছে যে ও সাহায্য পাচ্ছে না ইঞ্জিন থেকে,
ইঞ্জিনটা মিসবিহেভ করছে, তখনই ও মেডে কলটা করেছিল, এটাই বোঝা যাচ্ছে আর কি। বেশ, আমার সঙ্গে অনুরাগ হালদারও রয়েছেন। এই বিমানে উনি যাত্রা করেছেন কিছুদিন আগেই এবং সঙ্গীত শিল্পীও বটে তিনি। আমি তার কাছে যাওয়ার আগে স্যার আপনাকে আমার আরও একটা প্রশ্ন স্যার, আমি ব্ল্যাক বক্সের কথায় আসছি। অনুরাগ বাবুর কাছে যাওয়ার আগে আমার মলয় বাবুর কাছে প্রশ্ন, ব্ল্যাক বক্সের কথায় পরে আসছি স্যার। আমার কাছে ব্রেকিং নিউজ উঠে এসেছে যে এই সেম বিমান, এই বিমানটি যেটি ভেঙে পড়েছে সেটি লন্ডন থেকে দিল্লি আসার সময় তার মধ্যে টেকনিক্যাল স্ন্যাক দেখা যায়, তার জন্য 1.5 ঘন্টা এই বিমানটিকে উড়তে লেট হয়। তারপর সেই বিমানটি টেকনিক্যাল স্ন্যাক ঠিক করে দিল্লিতে আসে এবং তারপর আমেদাবাদ হয়ে লন্ডনে যাচ্ছিল। এটা কি নর্মাল? এরকম কি হয়ে থাকে বিমানের ক্ষেত্রে, নাকি এই ক্ষেত্রে এই বিমানের টেকনিক্যাল স্ন্যাকটাই কারণ হয়ে দাঁড়াতে পারে এই ক্র্যাশের? না, টেকনিক্যাল স্ন্যাক যদি রিপোর্টেড হয়ে থাকে তাহলে টেকনিক্যাল স্ন্যাকটা রেকটিফাই না করে তো ওটাকে এয়ারওয়ার্দি বলা যাবে না। টেকনিক্যাল স্ন্যাক হলে সেটাকে এয়ারওয়ার্দিনেস সার্টিফিকেট ডিজিসি আবার রিইস্যু করে। সো সেখানে টেকনিক্যাল স্ন্যাকটা যদি রিপোর্ট হয়ে থাকে এবং সেটা যদি রেকটিফাই না হয়ে গিয়ে থাকে তাহলে ডিজিসিএ থেকে এয়ারওয়ার্দিনেস সার্টিফিকেট ইস্যু হয়েছিল কি না সেটা ডিজিসিএ বলতে পারবে। আর এয়ারলাইন্সের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, মানে এয়ার ইন্ডিয়ার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারা বলতে পারবে যে সত্যি সত্যি স্ন্যাকটাকে রেকটিফাই করা হয়েছিল না, কোনো মানে পুরোপুরি করতে পেরেছিল না আংশিকভাবে করেছিল। সে যাই করে থাকুক তার জন্য এয়ারওয়ার্দিনেস যে ডিপার্টমেন্ট আছে ডিজিসিএর, তারা সার্টিফাই করবে হ্যাঁ ইট ইজ ফ্লাইং ওয়ার্দি। এয়ারওয়ার্দিনেস মানে ওড়ার যোগ্য কিনা, ওড়ার যোগ্য কিনা, এক্স্যাক্টলি। হ্যাঁ, সেই যোগ্যটা ছাড়পত্র কিন্তু ডিজিসিএ দেয় এবং ডিজিসিএ যদি ছাড়পত্র না দেয় তাহলে তো ওটাকেও ফ্লাইট করতেই পারে না, ওই এয়ারক্রাফটটাকে গ্রাউন্ডেড করে দেওয়া হবে, ওকে বসিয়ে দেওয়া হবে। তো এখানে তো হিউম্যান এরার থাকতে পারে স্যার, হয়তো দেওয়া হলো ছাড়পত্র কিন্তু আসলে নয় ওটা ওড়ার যোগ্য। সেটা মানে বলা যাবে না, সেটা ইনভেস্টিগেশন এর উপর ডিপেন্ড করছে, কারণ এটা নিশ্চয়ই এত বড় দুর্ঘটনা ঘটেছে, এত জনের প্রাণ চলে গেল। এবং সবথেকে বড় কথা, পৃথিবীর ইতিহাসে ড্রিম লাইনার যেটা বোয়িং 787 যেটা ড্রিম লাইনার এটাই বোধহয় প্রথম অ্যাক্সিডেন্টের ইতিহাস, প্রথম সারা পৃথিবীতে। এটা এত ভালো এয়ারক্রাফট এবং এত ভালো এর ট্র্যাক রেকর্ড যে এটা যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এটা ভীষণ রকম খুব বড় এনকোয়ারি হবে। কারণ যারা ম্যানুফ্যাকচারার বোয়িং কোম্পানি তারাও দৌড়ে আসবে, তারাও এসে জানতে চাইবে এরকম হলো কি করে। আর তারপরে যে ডিজিসি এর যে রোল, এয়ার ইন্ডিয়ার যে রোল, তারপরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে রোল, সবগুলো ডেফিনেটলি ওটা ইনভেস্টিগেশন হবে, পরে জানা যাবে ওগুলো, পরে জানা যাবে। আমি ব্ল্যাক বক্স নিয়ে কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো স্যার, তার আগে আমি অনুরাগ বাবুর কাছে যাবো। অনুরাগ হালদার রয়েছেন আমার সঙ্গে। অনুরাগ বাবু, কিছুদিন আগে আমার কাছে ইনফরমেশন আপনি ওই বিমানে ট্রাভেল করেছেন, যাত্রা করেছেন এবং সেই সময়ও কিছু টার্বুলেন্স আপনারাও ফেস করেছেন। এই বিমান ভেঙে পড়েছে, সেই বিমানটিতেই আপনারা মানে ঈশ্বরের কৃপা এবং আমি প্রার্থনা করছি প্রত্যেকে যারা সেফ আছেন, সিকিওর আছেন তাদের জন্য। কিন্তু এই মুহূর্তে শুনে কি মনে হচ্ছে, এই বিমানটা ভেঙে পড়ার খবর পাওয়ার পর কি ফিলিং হচ্ছে স্যার? নমস্কার, আমার নাম অনুরাগ হালদার, আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী। আমার নিজের কাজের জন্য বেশ কিছু জায়গায় ট্রাভেল করতে হয় এবং এই মুহূর্তে আমি সিডনিতে রয়েছি। সিডনি থেকে আপনাদের সাথে কথা বলছি। আমি মেলবার্নে এসেছিলাম গত 6 তারিখ AI 308 করে, এবং ওটা একটি ড্রিম লাইনার 787-8 ছিল, ঠিক যে মডেলের বিমানটি আজকে ক্র্যাশ করেছে। এবং আমি নিজের অনুভূতিতে যেটা বুঝতে পেরেছি, আমি এই পার্টিকুলার ফ্লাইটগুলোতে যেগুলো এই এয়ারলাইন কর্তৃপক্ষ যারা অপারেট করছে বিদেশের ক্ষেত্রে, এই পার্টিকুলার এয়ারক্রাফটগুলোর মেইনটেনেন্সের অনেক সমস্যা রয়েছে। আমি এক্সটার্নালি হয়তো বলতে পারবো না, সেগুলো ইঞ্জিনিয়াররা রয়েছেন, ডিজিসিএ রয়েছে, তারা সেগুলো সম্পর্কে অনেক বেটার বলতে পারবে। কিন্তু যেহেতু আমরা অনেক এয়ারলাইন্সের ফ্লাইটে ফ্লাই করি এবং এই 787-এ আমি অন্য এয়ারলাইনেও গেছি এর আগে, কিন্তু ভেতরে এই পার্টিকুলার এয়ারলাইন কর্তৃপক্ষের সিটের এত খারাপ অবস্থা, এটা নিয়ে কিছুদিন আগে, কিছু মাস আগে বেশ একজন মন্ত্রী মহাশয় এবং একজন আমাদের মাননীয় সাংসদও টুইট করেছিলেন এই পার্টিকুলার এয়ারলাইনের বেশ কিছু পরিষেবা নিয়ে। আমার ক্ষেত্রে যেটা হয় যে ভেতরে যেটা খাবারের ট্রে টেবিল থাকে, ট্রে টেবিলটা পর্যন্ত বেরোচ্ছিল না, মানে এতই খারাপ অবস্থা। দুজন এয়ার হোস্টেস মিলে চেষ্টা করে সেই ট্রে টেবিলটাকে বার করছেন বাইরে থেকে। মানে এতটাই পুরনো এয়ারক্রাফট, পুরনোর থেকেও বড় কথা এটি কিন্তু অনেক ভরসাবান এয়ারক্রাফট এবং অন্যান্য অনেক এয়ারলাইন এটা ফলো করছে। এবং এটা 2011-র পর থেকে, আমি যতদূর জানি, এটা প্রথম অ্যাক্সিডেন্ট। 2011-তে এটা রিলিজ হয়েছিল এই এয়ারক্রাফটটি।
তারপর থেকে এটা এই 7878 এর প্রথম অ্যাক্সিডেন্ট। এবং তার কি কারণ মেইনটেনেন্স হতে পারে? আমার তো অবশ্যই এর ভেতরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে মেইনটেনেন্সের অনেক অভাব আছে। এবং এখানে কি কোনো রকম ভাবে ব্যবসায়ী কোনো দিক ইনভলভড আছে সেটাও খতিয়ে দেখা উচিত। তার কারণ হচ্ছে, আমি কেন এই কথাটি বলছি, আমরা কিন্তু সবাই জানি এই পার্টিকুলার এয়ারলাইন কর্তৃপক্ষ রিসেন্টলি বেশ কিছু নতুন এয়ারক্রাফট কিনেছেন এবং সেটি অনেক বড় অঙ্কে কিনেছেন। সেই এয়ারক্রাফটগুলো কোথায় ফ্লাই করছে আমরা জানি, সেগুলো কিন্তু ডোমেস্টিক এয়ারলাইনে ফ্লাই করছে, ডোমেস্টিক রুটে ফ্লাই করছে। ইন্টারন্যাশনাল রুটে যেখানে আমি কিন্তু মেলবার্ন এসছি এই সেম এয়ারক্রাফটে, আমি রিটার্ন করছি সিডনি থেকে আগামী 16 তারিখে, এবং সেই একই ফ্লাইটেই কিন্তু আমি রিটার্ন করছি। তার মানে এটা বলা যায় যে যতগুলো ইন্টারন্যাশনাল রুট আছে সেখানে এই পার্টিকুলার এয়ারলাইন কর্তৃপক্ষ কিন্তু এই এয়ারক্রাফটটিকে ওড়াচ্ছেন। এবং তার পিছনে আমার যেটা মনে হচ্ছে, এটা কি হতে পারে যে বাইরের দিকে রুটে, যেমন মনে করুন দিল্লি থেকে মেলবার্নে আমার কিন্তু একবারই ফ্লাই করতে পারি আমি পার ডেতে, কারণ আমাকে দিল্লি থেকে মেলবার্ন গিয়ে পরের দিন মেলবার্ন থেকে দিল্লি রিটার্ন করবে, মানে 2 দিনের জার্নি হয়ে যাচ্ছে, কিন্তু আমার ওই রুটে একবারই আমি ফ্লাই করতে পারছি, ডাইরেক্ট ফ্লাইট। কিন্তু আমি ডোমেস্টিক যে রুট গুলো আছে আমি কিন্তু 10 থেকে 15 বার ফ্লাই করতে পারছি একটা রুটে। তো সেখানে ব্যবসার কোনো অঙ্গ বা ওই রকম কোনো দিক আছে যার কারণে এবং এয়ার ইন্ডিয়া কিন্তু অনেকটি কম টাকাতেই এই আর বিশেষ করে যখন এই বিমান, যে বিমানটি ভেঙে পড়েছে, এই বিমানটিতেই টেকনিক্যাল স্ন্যাগ অর্থাৎ যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল যখন এই বিমানটি লন্ডন থেকে দিল্লিতে আসছিল। এই বিমান বলতে এই মডেলের বিমান বলছি না আমি স্যার, এই বিমান বলতে যেটা ভেঙে পড়েছে সেটির মধ্যেই যান্ত্রিক ত্রুটি ছিল বলে 1.5 ঘন্টা লেট হয় সেই ফ্লাইটে। ঠিক, তো এখানে বোঝা যাচ্ছে যে তাহলে কতটা কর্তৃপক্ষের এর মধ্যে ইনভলভমেন্ট আছে। এবং পার্টিকুলারলি এই এয়ারলাইন কর্তৃপক্ষ আমরা জানি রিসেন্টলি একটি অন্য গ্রুপ তাকে টেক ওভার করেছে, এবং এর আগে কিন্তু এই সেম গ্রুপ আরেকটি এয়ারলাইন যেটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে টাই আপ করে তারা চালাতো, যে এয়ারলাইনের নাম ছিল ভিস্তারা, এবং সেটি নিয়ে কিন্তু কোনো সময় কোনো মানুষের কোনো সমস্যা ছিল না। তাহলে সেই জায়গাতে গিয়ে কি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ইনভলভমেন্টটা অনেক বেশি ছিল সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি একটা ব্রেকিং নিউজ দেবো, আমি আবার আসছি অনুরাগ বাবু আপনার কাছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, বিমান দুর্ঘটনায় কোনো যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা নেই, এই কথা বলছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার। বিমান দুর্ঘটনা ঘটার পর যদিও কোনো তিনি বলছেন সম্ভাবনা শব্দটা ব্যবহার করছেন, এখনো পর্যন্ত সম্ভাবনা কথাটা ব্যবহার করছেন, কিন্তু এই মুহূর্তে ব্রেকিং, বিমান দুর্ঘটনায় কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই এবং এই কথা জানাচ্ছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার। সেখানে প্রচুর পুলিশ রয়েছেন এবং সেই পুলিশ একদিকে যেমন তদন্ত করছে, তার সঙ্গে বাকি তদন্ত তো হচ্ছেই, কিন্তু আহমেদাবাদের পুলিশ কমিশনের বক্তব্য এই মুহূর্তে অত্যন্ত জরুরি। তিনি বলছেন কারুর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে, সম্ভাবনা কথাটা এখনও তিনি ব্যবহার করছেন। আমি মলয় দত্তর কাছে ফিরবো। আমি স্যার আপনাকে প্রশ্ন করবো, ব্ল্যাক বক্স নিয়ে কথা হচ্ছিল স্যার। ব্ল্যাক বক্স আমরা মানে খুব শুনেছি, বিভিন্ন সিনেমায় দেখেছি, সিরিজে দেখেছি স্যার। আসলে এই ব্ল্যাক বক্সের কাজ কি? আর এই দুর্ঘটনার ক্ষেত্রে আপনি বললেন এই ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কেন স্যার? কি হবে এই ব্ল্যাক বক্স, যেটা কি বলুন স্যার। ব্ল্যাক বক্সের সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে ব্ল্যাক বক্স এমন একটা ক্যাপসুল এনক্লোজার যেটা চট করে ডিস্ট্রয় হবে না, মানে হাই টেম্পারেচারে ডিস্ট্রয় হবে না, এটা যদি জলের মধ্যে ডুবে যায় তাহলেও ডিস্ট্রয় হবে না, ইম্প্যাক্টও ডিস্ট্রয় হয় না। তো এই ক্যাপসুলের মধ্যে কি রাখা থাকে? মেনলি দুটো জিনিস রাখা থাকে, একটা হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর, আর আরেকটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর। এই সিভিআর আর ডিএফডিআর এই দুটো মেন জিনিসই এর মধ্যে রাখা থাকে। এখন ডিএফডিআরে কি হয়, ডিএফডিআরে যেটা একটু আগে আমি বলেছি যে প্যারামিটার্সগুলো, ইঞ্জিন প্যারামিটার্স এবং এয়ারক্রাফটের যে বিভিন্ন প্যারামিটার্স, সেগুলো কন্টিনিউয়াসলি রেকর্ড হতে থাকে। ওই ডিএফডিআরের প্রিন্ট আউট যদি নেওয়া যায় এবং ওটাকে ডিকোড করলে তখন ওই মুহূর্তে এয়ারক্রাফটের স্পিড কত ছিল, হাইট কত ছিল, অ্যাটিটিউড কীরকম ছিল, ইঞ্জিন স্পিড কত ছিল, ইঞ্জিন লিফট কতটা হচ্ছিল, ইঞ্জিনের ভেলোসিটি কত ছিল, সব পাওয়া যায় আর কি। তো সেইগুলো ওই ডিটেল অ্যানালিসিস করলে জানা যাবে যে ঠিক তখন এয়ারক্রাফটটা ইঞ্জিনটা কেন ফেলিওর করলে, ইঞ্জিন এটা তো বোঝা যাচ্ছে যে ইঞ্জিনটা ফেল করেছে, ইঞ্জিনটা টেক অফের সাথে সাথে ফেল করলো কেন, এবং একসাথে দুটো ইঞ্জিন কেন। একটা ইঞ্জিন যদি ফেল করে তাহলেও কিন্তু এয়ারক্রাফট ঘুরে আবার রানওয়েতে ফিরে আসতে পারে।
দুটো ইঞ্জিন আছে সেখানে, যে দুটো ইঞ্জিন একসাথে কি করে ফেল করে গেল, যে কোনো রকম লিফট পেলো না, ঠিক পাইলট লিফট পেলো না, তো তার কোনো উপায় নেই, সে কোনো রকম রেকটিফিকেশন করার সুযোগ পেলো না, সে পরিষ্কার আত্মহত্যা করার মতো একদম পড়ে গিয়ে নিজেও মরলো, বাকি সবাইকে নিয়ে মারা গেল আর কি। তো স্যার, এই হ্যাঁ। এর সাথে এবারে আরেকটা হচ্ছে যে সিভিআর, যেটা ওকে ককপিট ভয়েস রেকর্ডার। ককপিট ভয়েস রেকর্ডারের মধ্যে কি থাকে সেখানে, মানে এটাও কি ব্ল্যাক বক্সের মধ্যে থাকে? ইয়েস, ওকে, বললাম দুটো পার্ট থাকে না, একটা হচ্ছে ডিএফডিআর, হ্যাঁ। যার মধ্যে এই টেকনিক্যাল প্যারামিটারসগুলো থাকে, আরেকটা থাকে ভয়েস রেকর্ডার বা টেপ রেকর্ডার টাইপের। তাতে লাস্ট 30 মিনিটস কনভারসেশন বিটুইন পাইলট অ্যান্ড এটিসি, সেটাকে পুরোপুরি রিট্রিভ করা যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেখানে আর একটা জিনিস এক্সট্রা থাকে, এই যে এটিসির সাথে পাইলটের যে কনভারসেশন, সেটা তো এটিসি টেপেও থাকে। এটিসি যখন কাজ করে, এটিসির সব কটা কথোপকথন বা কনভারসেশনকে টেপ রেকর্ডারে টেপ করে রাখা হয় এবং ওটা প্রিজার্ভ করা হয়। ওটাকে প্রিজার্ভ করা হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটাকে তখন প্লে করে দেখা হয়। মানে সব ফ্লাইট, যত সব ফ্লাইটে এটিসি যখনই মানে চ্যানেলে কাজ করছে, তার সাথে সাথে রেকর্ডিংও হতে থাকে, কন্টিনিউয়াস 24/7 রেকর্ডিং হতে থাকে। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে যে পাইলটের সাথে যে এটিসির কনভারসেশন, সেটা তো এটিসির টেপেও পাওয়া যাবে, সিবিআরে যেমন পাওয়া যাবে, ককপিট ভয়েস রেকর্ডারে পাওয়া যাবে, আবার এটিসির কাছে যে টেপ আছে তাতেও পাওয়া যাবে। এক্সট্রা কি পাওয়া যাবে? এক্সট্রা হচ্ছে যে পাইলট এবং কো পাইলট, তার মধ্যে যে ককপিট ভয়েস রেকর্ডার, তার মধ্যে যে কনভারসেশন হচ্ছে না, পাইলট কো পাইলটের মধ্যে কথাবার্তা হয়, সেটা রেকর্ড হয়, যেটা এডিসিতে পাওয়া যাবে না। কারণ ওখানে কি হচ্ছে, এখানে যখন একটা এয়ারলাইন্সের যখন একটা পাইলট যখন টেক আপ করছে, পাইলট এবং ফার্স্ট অফিসার, পাইলট ইন কমান্ড, ফার্স্ট অফিসার, এই দুজন যখন একটা প্লেনকে নিল, নেওয়ার পর তার কিছু ম্যান্ডেটারি চেকস ওরা ক্যারি আউট করে, ইলাবোরেট চেকস। সেই চেক যখন ক্যারি আউট করে, তখন সেই চেকগুলো যখন ওটার আবার এই বলতে হয়, যে যেটা চেক করছে সেটা মুখে বলতে হয়, আর সেগুলো রেকর্ড হচ্ছে, সেটা রেকর্ড হয়ে যাচ্ছে। এবং পরে যখন ওই রেকর্ডটাকে সেগুলো চালানো record হবে, চলছে, হ্যাঁ। তখন দেখা যাবে যে সত্যি সত্যি এই জিনিসটা ইঞ্জিনের এই জায়গাটা বা এর চেক করেছিল কিনা। মানে স্যার, আমি সাধারণ ভাষায় যদি বলি, আপনি পাইলট, আমি কো পাইলট, আপনি আমায় একটা কথা বলছেন যে এই জিনিসটা কাজ হচ্ছে না, সেটাও রেকর্ড হচ্ছে ওখানে। ইয়েস। ওকে, তখন পাইলট কো পাইলটের মধ্যে যে এই যে যখন এই লাস্ট মোমেন্টে যখন কেউ মেডে কলটা করেছে, মেডে কল করার আগে নিশ্চয়ই পাইলট এবং কো পাইলটের মধ্যে একটা ছোট্ট কনভারসেশন নিশ্চয়ই হয়েছে, এবং সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে ওরা যখন বুঝতে পারছে যে ইঞ্জিন ঠিকমতো বিহেভ করছে না, তখন ওদের নিজেদের মধ্যে যে কনভারসেশনটা হয়েছে, সেটা একমাত্র সিভিআর থেকেই পাওয়া যাবে, ওটা এটিসির টেপ থেকে ওটা পাওয়া যাবে না। স্যার, আমার কাছে একটি ব্রেকিং নিউজ আছে, আমি নিয়ে তারপর আবার আলোচনায় ফিরছি। এই মুহূর্তে অ্যানালিসিসে ফিরছি। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে। আহমেদাবাদের এই মুহূর্তে কিশোর অগ্নিবাণে ব্রেকিং নিউজ। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে 6:34-এ। এই মুহূর্তে ফার্স্ট ব্রেকিং, 5 সদস্যের দল গঠন করেছে ডিজিসিএ। বিভিন্ন লেয়ারে তদন্ত হচ্ছে, ডিজিসি এর তরফ থেকে 5 সদস্যের দল গঠন করা হয়েছে এবং তারা তদন্ত করবে। অন্যদিকে আমরা জানি, একদিকে যেমন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তিনি নিজে যাচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিমান মন্ত্রক এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি ডিপার্টমেন্টের তরফ থেকে নজর রাখা হচ্ছে। গুজরাতের স্টেট ডিপার্টমেন্ট, স্টেট পুলিশ ডিপার্টমেন্ট, তাদের তরফ থেকেও এই তদন্ত করা হচ্ছে। প্রত্যেকটি ডিপার্টমেন্ট বিভিন্ন লেয়ারে তদন্ত করছে। আমি মলয়বাবুর কাছে আরও একবার ফিরবো দ্রুত নিয়ে, তারপর আমি অনুরাগবাবুর কাছে যাব। মলয়বাবু, আমার কথা হচ্ছে এই বিভিন্ন লেয়ারে তদন্ত চলছে, ডিজিসি তদন্ত করবে, আমি মনে করি যে বিভিন্ন অন্য এজেন্সিগুলো তদন্ত করবে। স্যার, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার শুনে খুব মনে প্রশ্ন জেগেছে। একটা এয়ারপোর্ট থেকে প্লেনটা টেক অফ করার আগে অনেক চেকস চলে এবং সেই চেকস চললো, কিন্তু দুটো ইঞ্জিন 8 মিনিট কিছু সেকেন্ড, 9 মিনিটের মধ্যে বিকল হয়ে গেল। এটা তো একটা মিরাকেল মনে হচ্ছে স্যার। তার মানে আমি জিজ্ঞেস করছি যে এখানে হিউম্যান এরার কোথাও থাকতে পারে, নাকি এটা হতে পারে যে সব কিছু ঠিক ছিল, 9 মিনিটে খারাপ হয়ে গেছে? এটা হতে পারে, আমি জানি না, সাধারণ মানুষ হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি স্যার। না, এই যে আপনি যে বলেন 9 মিনিট, আমি কিন্তু যে কটা চ্যানেলের এগুলো দেখছিলাম, তাতে বলেছে উইদিন 1 মিনিট এই দুর্ঘটনাটা ঘটে গেছে। 8-9 মিনিটও এয়ারক্রাফট এয়ারে ছিল না, টেক আপ করার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ওটা ক্র্যাশ করে গেছে। হ্যাঁ, তাও যদি হয় স্যার, ওটাই আমি জিজ্ঞেস করছি যে এত দ্রুত পুরো দুটো ইঞ্জিন বিকল হয়ে গেল, 1 মিনিট আগে সব ঠিক ছিল চেকের সময়, এটা কি সাধারণত হয়? এটা পসিবল স্যার?
না, এটা পসিবল হওয়ার কথা না, কারণ এখানে দুটো ব্যাপার হতে পারে। একটা হতে পারে কি বার্ড হিট যদি হয়ে থাকে, ইঞ্জিন সব ঠিক ছিল, হঠাৎ যেই নাকি এয়ারক্রাফটটা টেক আপ করলো বার্ড হিট হলো। বার্ড হিট হলে কি হয়, ইঞ্জিনের মধ্যে পাখির দেহাবশেষ ঢুকে পড়লো। ইঞ্জিনের মধ্যে যদি ইঞ্জেকশন যেটাকে বলা হয়, যে ইঞ্জেকশন যদি হয়, সেই ইঞ্জেকশনের হলে যদি ওইটা এই এদের পাইলটদের ভাষায় বলা হয় ইঞ্জিন ফ্লেম আউট। ইঞ্জিন ফ্লেম আউট মানে ইঞ্জিনটা টোটালি বন্ধ হয়ে গেছে। দুটো ইঞ্জিন? হ্যাঁ, মানে যখন বার্ড হিট হয়, বার্ড হিটের একটা চান্স থাকে যে সেটা তো একটা ইঞ্জিনেই হবে স্যার। একটা ইঞ্জিন, আমার এখন এখানে কি দুটো ইঞ্জিনেই বার্ড ঢুকেছিল? বার্ড হিট কি দুটো ইঞ্জিনে একসাথে হয়েছিল? যেটা নাকি মোস্ট আনলাইকলি। একসাথে দুটো ইঞ্জিনে বার্ড হিট সাধারণত যখন নাকি এয়ারক্রাফট টেক আপ করে, তখন যদি আশেপাশে বার্ড থাকে, ওই ইঞ্জিনের শব্দে ওরা এমনিতেই পালিয়ে যায়। এখন বার্ড হিট হতে পারে যদি ফ্লক অফ বার্ডস বা বার্ড অ্যাক্টিভিটি, আহমেদাবাদ এয়ারপোর্টের বার্ড অ্যাক্টিভিটি রিপোর্টটা কি সেটা নিশ্চয়ই দেখা হবে, ওখানে বার্ড অ্যাক্টিভিটি কেমন হয়। আর দুপুরবেলা বার্ড অ্যাক্টিভিটি জেনারেলি কম হয়। বার্ড অ্যাক্টিভিটি বাড়ে কখন? সন্ধেবেলা যখন নাকি পাখিরা ওই নিজের নেস্টে ফিরে যায়, তখন ওরা ক্রিস ক্রস করে আর কি, হয়তো টেক আপ পথের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, দল বেঁধে উড়ে যাচ্ছে। যদি পাখি যদি দল বেঁধে উড়ে যায়, তাহলে চান্স আছে যে দুটো ইঞ্জিনেই একসঙ্গে হিট করলে, ওটা আনলাইকলি না হওয়ারই এটা কথা। চান্সটা খুব কম। এবং এই দুপুর গরমের মধ্যে যে এরকম বার্ড একটা থাকবে দেড়টার সময়, ঠিক। হ্যাঁ, এই দুপুর গরমের মধ্যে এটা হওয়াটা একটু চান্স কম। কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অনুরাগ বাবুর কাছে একবার যাব। অনুরাগ বাবু, আমার কথা হচ্ছে এতগুলো মানুষের প্রাণ গেল, এই আমি এখনই কারুর ওপর দোষ চাপাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত তদন্ত হয়, কিন্তু বাস্তবগুলোর দিকেও নজর রাখতে হচ্ছে। এই এয়ারলাইনের বিরুদ্ধে অনেকবার শোকজ নোটিশ দিয়েছে ডিজিসিএ, এই এয়ারলাইনের বিরুদ্ধে অভিযোগও উঠেছে। আর এই এয়ারলাইনের এই বিমানটি টেকনিক্যাল স্ন্যাগের কারণে 1.5 ঘন্টা লেটে আসে ঠিক এর আগের ফ্লাইটে। মানে এই যেটা ভেঙে পড়েছে, সেই সেম বিমানটা যখন আসছিল লন্ডন থেকে দিল্লি, 1.5 ঘন্টা লেটে আসে টেকনিক্যাল স্ন্যাগের কারণে। কোথাও তো কাউকে দায়িত্ব নিতে হবে। সবাই দুঃখিত, সবাই মর্মাহত, কেউ চায়নি এই অ্যাক্সিডেন্টটা হোক, এয়ারলাইন্স তো অবশ্যই চায়নি, তাদের এত বড় ক্ষতি, কিন্তু তাও দায়িত্ব তো কোথাও কাউকে নিতেই হবে, যেটার আর না হয়, কিংবা যদি হয়ে থাকে তার সঠিক কারণটাও খুঁজে বের করা। দেখুন, একদমই অবশ্যই আপনি যেটা বলছেন এটা খুবই মর্মান্তিক ঘটনা, এবং আমার নিজের ভেবে মানে আমার গায়ে কাটা দিচ্ছে যে আমি ঠিক 5 দিন আগে এই বিমানে করেই, এই একই এয়ারক্রাফটে করে আমি একটি অন্য দেশে এসেছি, এবং অবশ্যই কাউকে না কাউকে এটার রেসপন্সিবিলিটি নিতে হবে। সবাই যদি গা ঝেড়ে দেয় যে আমি করিনি, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আমরা এই বিমানে করে আমাদের কাজ করতে যেতে হয়, আমাদের পরিবারের কাছে যেতে হয়, আমাদের পরিবারজনরা যেখানে ট্রাভেল করে, তাহলে তার রেসপন্সিবিলিটিটা কে নেবে? এখানে বলুন অনুরাগ বাবু, বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, কন্টিনিউ করুন। হ্যাঁ, যেখানে আমাদের এই জিনিসটার দায়িত্বটা নিতে হবে কাউকে না কাউকে, যে কার জন্য বা কোন কারণে এখানে এই যে এত বড় একটি ঘটনা, যেটা একটা ফ্লাইট ক্র্যাশ করা কিন্তু অনেক বড় ঘটনা, এবং তার যেটা আমার মনে হয় যে এটার ডেফিনেটলি তো বেরোবে কার দোষে এটা হয়েছে, কিন্তু যে স্টেপস গুলো নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে কেন একটি এত পুরনো বিমান এবং সেটার কতটা মেইনটেনেন্স আছে যে এটা এত 12 ঘন্টা লাগে। আমি যেখান থেকে এসেছি, আমি মেলবার্ন আসতে দিল্লি থেকে 12 ঘন্টা সময় লাগে, ডেফিনেটলি লন্ডন যেতেও অলমোস্ট 8 ঘন্টা কি 9 ঘন্টা সময় লাগে। তাহলে এতটা রাস্তা যাওয়ার জন্য এই বিমানটি কতটুকু মেইনটেনেন্স করা হয়েছে, এর প্রতি অবশ্যই একটা ইনভেস্টিগেশন ডেফিনেটলি করবে, এবং করে আমার যেটা মনে হয় করা উচিত সেটা হচ্ছে বাকি যাতে এর পরে এই পার্টিকুলার এয়ারলাইনের কোন কোন বিমান বাইরে ট্রাভেল করছে তাদেরকে প্রপারলি তার ইনভেস্টিগেশন করে তারপরেই যাতে তারা বাইরে যায়। দরকার পড়লে এই যে 7878 বিমানটি আছে, তার পরিবর্তে তারা যে এই এয়ারলাইন কর্তৃপক্ষ যে নতুন এতগুলো বিমান কিনেছে, তাদেরকে রিপ্লেস করা হোক, বা তাদের সঙ্গে রিপ্লেস করে কোনোভাবে যদি বাইরের বিদেশের জার্নিগুলো, যেহেতু অনেক লং টার্ম জার্নি এবং অনেক ঘন্টার জার্নি এটা, সেখানের ক্ষেত্রে যাতে টপ প্রায়োরিটি দিয়ে এই জিনিসটা করা হয়, যাতে মানুষের জীবনের থেকে মূল্যবান কোনো জিনিস হতে পারে না,
ঠিক। এবং মানুষের টপ প্রায়োরিটি এটা। অনুরাগ বাবু একটু সঙ্গে থাকুন, আমি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি শোক প্রকাশ করেছেন। আমরা দেখিয়েছি, আরও একবার আমি প্রধানমন্ত্রীর বক্তব্যটা দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী হৃদয় বিদারক ঘটনা লিখেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী মোদীর বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতিও। আমি মলয়বাবুর কাছে আরও একবার আসবো। মলয়বাবু, আমার কাছে যে হিসাবটা রয়েছে, আমাদের কাছে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন ক্যানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ ছিলেন। এই যে তদন্তটা এবার হবে, আপনি যেহেতু এটিসিটা পুরো হ্যান্ডেল করেছেন, আপনি প্রাক্তন জেনারেল ম্যানেজার, কিভাবে তদন্ত হয়, কিভাবে গ্রাউন্ড থেকে তদন্ত হয়, এই সমস্ত কিছুটা আপনি বোঝাতে পারবেন স্যার। এই আমার কাছে খুব কম সময়, কিন্তু দ্রুত যদি বলেন এবার কারা কারা কতগুলো লেভেলে তদন্ত করবে বের করার জন্য, যে এর পিছনে কি কারণ ছিল যাতে সেটা আর না হয়, বলুন স্যার। না, তদন্ত তো হবে। তদন্ত দুটো লেয়ারে হয়। একটা হচ্ছে যে ডিপার্টমেন্ট কনসার্ন, তারা তাদের নিজস্ব তদন্ত করবে, এক্ষেত্রে এয়ার ইন্ডিয়া করবে। এবার ডিজিসিএ করবে। ডিজিসিএ যখন তদন্ত করবে, তার জন্য এস্টাবলিশড কমিটি তৈরি করাই আছে। কারা কারা সেই কমিটিতে থাকবে সেগুলো সব ডিফাইন্ড আছে, তারা মিলে বসে করবে। 5 জন কমিটি একটা গড়েও দিয়েছে আলাদা করে। হ্যাঁ, সব থেকে বড় কথা, একটা সিভিল ফ্লাইট যখন নাকি অ্যাক্সিডেন্ট হয়, তাতে জুডিশিয়াল এনকোয়ারি হওয়ার কথা। এখন পর্যন্ত জুডিশিয়াল এনকোয়ারি অ্যানাউন্স করেনি। আমি আশা করব খুব শিগগিরই জুডিশিয়াল এনকোয়ারিটাও অ্যানাউন্স করবে, তাতে কোনো রিটায়ার্ড জাজকে দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি যখন হবে, তখন জুডিশিয়াল এনকোয়ারি এত ইলাবোরেট এনকোয়ারি হয় এবং তাতে প্রত্যেক কটা এয়ারলাইন্সকে যেভাবে, প্রত্যেক কটা স্টেক হোল্ডারকে, আমি বলবো প্রত্যেক কটা স্টেক হোল্ডারকে যেভাবে কাঠগড়ায় তোলা হয়, তাতে জুডিশিয়াল এনকোয়ারিতেই আপনার সঠিক তথ্যটা বেরিয়ে আসে। স্যার আমার একদম শেষ একটা প্রশ্ন ছোট্ট করে। স্যার, বিমানে যাত্রা করা এই দুর্ঘটনার পর অনেকের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, বিমানে যাত্রা করা সুরক্ষিত কি সুরক্ষিত নয় স্যার? এই রকম যদি আবার হয়, এরকম ভেবে অনেক মানুষ ভয় পাচ্ছেন এই মুহূর্তে। কতটা সুরক্ষিত বিমান যাত্রা আজকের দিনে? না, বিমান যাত্রা ডেফিনেটলি সুরক্ষিত, কেন মানে যে পরিমাণ প্লেন সারাদিনে যাতায়াত করছে আর যা অ্যাক্সিডেন্ট ঘটছে, যদি আমরা তার পার্সেন্টেজ নিই, খুবই সামান্য একটা অংশ পার্সেন্টেজ দুর্ঘটনাগ্রস্ত হয়। আর যত দিন যাচ্ছে তাতে সিস্টেম এত উন্নত হচ্ছে, এটিসির সিস্টেম যেমন উন্নত হচ্ছে, এয়ারলাইন্সের সিস্টেমও ততটাই উন্নত হচ্ছে, যার জন্য বিমান যাত্রা সবসময় অন্যান্য মোড অফ ট্রান্সপোর্টের থেকে এটা অনেক বেশি সুরক্ষিত। আমার সময় একদম শেষ স্যার। এই মুহূর্তে খবর উঠে আসছে রামমোহন নাইডু, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী, তিনিও পৌঁছে গিয়েছেন একদম সেই স্পটে এবং সেই জায়গায় পৌঁছেছেন তিনি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তদন্ত কমিটি গঠন হচ্ছে, ডিজিসিএর তদন্ত কমিটি গঠন হয়েছে। আমরা পরপর সেই সমস্ত খবরের দিকে নজর রাখছি, ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। এর চেয়ে বড় খবর, এর চেয়ে মর্মান্তিক খবর হয়তো আর এই মুহূর্তে গোটা বিশ্বে আর কোথাও নেই। এই খবরের দিকে নজর রাখবো, ফিরছি ছোট্ট বিরতির পর। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো, লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH